বিএনপি সরকার গঠনের মাত্র ১ মাসের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ঈদের শুভেচ্ছা, এটা হয়তো কূটনৈতিক রীতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শুভেচ্ছার আড়ালে কি লুকিয়ে আছে নতুন কোনো কৌশল? দুই দেশের সম্পর্ক কি নতুন করে সাজাতে চাইছে দিল্লি? এবারের ঈদ শেখ হাসিনা কিভাবে কাটাবেন? ভারতে অবস্থান করা আওয়ামী লীগ নেতারা ঈদ করবেন কিভাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজ। আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। আপনাকে নমস্কার ও কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। বিএনপি সরকার গঠনের ১ মাস পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন। ঈদ উপলক্ষে চিঠি লিখলেও সেখানে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার আশার কথা বলা হয়েছে। আপনার অভিজ্ঞতায় এ ধরনের ভাষা কূটনীতিতে কী ধরনের বার্তা বহন করে? না, ভারত বরাবরই বলে এসেছিল যে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবেন তার সঙ্গেই ভারত সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে এবং স্বাভাবিক করবে। আর তার যাবতীয় লক্ষণ স্পষ্ট এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হাই কমিশনার ভারতে নিযুক্ত ভারতের হাই কমিশনার তিনি সমস্ত মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যেখানে দ্বিপাক্ষিক বিষয় আগামী দিনে যে আলোচনা হতে পারে সেই বিষয়গুলোকে তিনি একটা পর্যালোচনা করছেন এবং একই সঙ্গে কি বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া যাবে, পুরনো সম্পর্কগুলো যেগুলো বন্ধ হয়েছিল সেগুলোকে পুনরায় চালু করা ইত্যাদি সমস্ত বিষয়ে একটা সার্বিক আলোচনা হচ্ছে। আমার মনে হয় ভারত সরকার চাইছে বাংলাদেশে বর্তমান তারেক রহমানের সঙ্গে একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি করতে এবং স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে এবং যেটার আমার নিজের ধারণা কিছুদিনের মধ্যেই আমি জানি না তোমাকে হয়তো বলেওছিলাম আগে, সেটা হচ্ছে যে বাংলাদেশের নতুন ভারতীয় হাই কমিশনার নিযুক্ত হতে চলেছেন। তার প্রক্রিয়া প্রায় সম্পন্ন এবং প্রণয় বর্মা অন্যত্র তার চাকরিগত কারণেই অন্যত্র যাবেন। সম্ভবত বেলজিয়ামে যাবেন। এবং সেখানে একজন বাঙালি কূটনীতিবিদ আসছেন সন্দীপ চক্রবর্তী। তিনি বাংলায় কথা বলবেন। ফলে এক্ষেত্রে অনেক বেশি স্বাভাবিক সম্পর্ক তৈরি করা। আমার মনে হয় ভারত সরকারের পক্ষ থেকে একটা ক্রমাগত বার্তা দেওয়া হচ্ছে। তারা কোনোভাবেই তারেক রহমানের সম্পর্কে, সরকার সম্পর্কে কোনো বৈরিতামূলক আচরণ করতে চান না। বরং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই সহযোগিতাকে আরো বেশি সম্পৃক্ত এবং দৃঢ় এবং গভীর করতে চান। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে ভারতকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসাবে দেখা হয়েছে। এখন তারেক রহমান সরকারের প্রতি এই উৎস বার্তা, এটি কি দিল্লির পলিসি শিফটের ইঙ্গিত? যারা বলতেন যে একসময়ে ভারত খালি আওয়ামী লীগকে দেখতই, তারা অন্তত দয়া করে এবার একটু বলুন যে ভারত এখন কেন শুধু বিএনপিকেই দেখছে? ভারতের প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক রাখা। আওয়ামী লীগ সরকার সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিভাবে তিনি নির্বাচিত হয়েছেন, কি হননি সে বিতর্কটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। সেটাতে ভারত বাইরে থেকে কেন কমেন্ট করবে? সে কারণে বাংলাদেশের যে নির্বাচিত সরকার তার সঙ্গে সর্বাধিক সম্পর্ক রাখার চেষ্টা করেছেন এবং আমি জানি এবং এটা সবাই জানে যে আওয়ামী লীগ সরকার নিঃসন্দেহে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে চলত এবং ভারতের যে নিরাপত্তা সংক্রান্ত যেগুলো উদ্বেগের বিষয় সেগুলো শেখ হাসিনা সরকার দেখতেন এবং সে বিষয়ে পদক্ষেপ নিয়েছিলেন। ফলে ভারত সরকার এখন বর্তমানে তারেক রহমান সরকার এসছেন ক্ষমতায়, আশা করছেন যে তারা একই রকমভাবে সেই ধরনের সদর্থক বা সেই ধরনের সহযোগিতার হাত ভারত যেটা বাড়িয়েছে সেই হাতটা তারা করমর্দনের হাতটা তারা ধরবেন এবং ধরে যাতে এটাতে লাভবান হবে কিন্তু বাংলাদেশের সরকারই, তারেক রহমান সরকারই। নিকটতম প্রতিবেশী হিসাবে আ আমার মনে হয় তারেক রহমান সরকারও ভারতের সঙ্গে যেটা আমরা লক্ষ্য করেছি খুবই এই বিষয়ে একটা ইতিবাচক দিক যেটা বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে আ তারেক রহমান সরকারের পক্ষ থেকে অন্তত এই মুহূর্তে কেউ কোন মন্ত্রী যেটা আগে ইউনূসের সময় আমরা দেখতাম। কেউ কিন্তু ভারত বিরোধী কোন মন্তব্য করছেন না
এবং একইভাবে কিন্তু ভারতে আশ্রিত থাকলেও আওয়ামী লীগেরও একজনও কোনো নেতাকর্মী কিন্তু তারেক রহমান সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করছেন না। এটা বড় কারণ এবং ২য় সবথেকে বড় কারণ আমি যেটা বলব সেটা বাংলাদেশের জন্য খুবই বড় একটা ঘটনা। সেটা হচ্ছে এই তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর ১ মাসের মধ্যে একটাও সীমান্তে হত্যার ঘটনা ঘটেনি। সীমান্ত হত্যা শূন্যে নেমে এসেছে। এটা তারেক রহমান সরকার প্রমাণ করেছেন এবং এটা ভারত এবং ২ বাংলাদেশের নিরাপত্তা ব্যক্তিরা মিলে করেছেন। দ্বিতীয়ত আরেকটা শেষ কথা বলি, সেটা হচ্ছে আমার ধারণা যে খুবই শীঘ্রই আ পর্যটন ভিসা চালু হতে চলেছে। শেখ হাসিনা সরকার থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে ভারত বিরোধী বিক্ষোভ বেশি হয়েছে, কিন্তু বিএনপি সরকারের গত ১ মাসেও ভারত বিরোধিতা উধাও হয়ে গেছে। কিসের কারিশমায় এটি পরিবর্তন হলো? না, এইটা ক্যারিশমাটা বাস্তবতার ভিত্তিতে। বাস্তবতার ভিত্তিতে। আমি এটা কোনো বলব না যে এর জন্য কৃতিত্ব কাউকে দেবো। আমার মনে হয়েছে যেটা তারেক রহমান সরকার মনে করেছেন যে তাকে যদি স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম করতে হয়, বাংলাদেশের মানুষের যদি উপকারের জন্য কোনো কাজ করতে হয়, সবথেকে বেশি নিকটবর্তী তাকে যে সাহায্য করতে পারে সেটা ভারত। প্রতিনিয়ত ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে। ডিজেল সংকটের সময় ডিজেল যাচ্ছে। বাংলাদেশ সরকার আরো ৫০,০০০ মেট্রিক টন ডিজেল চেয়েছে। আজকেও ভারতীয় আ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং ছিল। সেখানে বলা হয়েছে যে, ইয়েস বাংলাদেশ সরকার আমাদের কাছে আরো ডিজেল চেয়েছেন এবং সেটা আমরা বিবেচনা করছি। প্রয়োজনে যেটা চলছে অর্থাৎ ডিজেল সরবরাহটা সেটা বন্ধ হয়নি ভারত থেকে। সেটা ক্রমাগত চলছে। এই সময়তেও চলছে। এবং সেটা বাংলাদেশের জন্যই বাংলাদেশের নাম উল্লেখ করে বলেছেন রণজিৎ জলসা। ফলে আমার মতে ভারতের তরফ থেকে এই যে জেস্চারটা সেই জেস্চারটাকে সঠিকভাবেই কিন্তু তারেক রহমান সরকার গ্রহণ করেছেন। যে কারণে আমি বলব যে এটা কোনো ম্যাজিকের ব্যাপার না। এটা স্বাভাবিক উপস্থিত বুদ্ধির ব্যাপার। যে আমি যদি সরকার চালাতে হয়, প্রশাসন চালাতে হয়, এই মুহূর্তে যুদ্ধাক্রান্ত গোটা বিশ্ব। যে যুদ্ধের জন্য ভারত, বাংলাদেশ দুজনে কেউই দায়ী নয়। অথচ দুজনকেই ভুগতে হচ্ছে। মানুষকে লম্বা দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্যাসের জন্য, ডিজেলের জন্য। সেই অবস্থায় একে অপরকে কিভাবে সাহায্য করা যায়, এইটা কিন্তু একটা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু আমি বলব খুব ইতিবাচক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে ঈদ কিভাবে কাটাবেন? ভারতে অবস্থান করা আওয়ামী লীগ নেতারা ঈদ করবেন কিভাবে? সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেন? না, ধারণা মানে দিতে পারি যে এটা ১ম কথা হচ্ছে যেটা আমি তার আগে যেটা বলব সেটা হচ্ছে যে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন তারা পালন করছেন এবং ঢাকা থেকে কাচ্চি বিরিয়ানির যিনি রান্না করেন পাচক সম্ভবত ফকিরউদ্দিন তারাই আসছেন এবং তার পরের দিন ভারতের প্রেস ক্লাবেও এটা একটা আয়োজিত হবে। সেখানেও হবে। আ এইভাবে তো অন্তত ঈদের পরের এই অনুষ্ঠানগুলো শেখ হাসিনা ঈদ গতবার পালন করেছিলেন তার পুত্র জয় এবং কন্যা পুতুলকে সঙ্গে নিয়ে। ফলে এবারে এখনো আমি জানি না যে তারা আসছেন কি আসছেন না। হয়তো আসতে পারেন। কারণ পুতুল এই মুহূর্তে মালয়েশিয়ায় আছে। জয় আছেন আ তিনি আমেরিকাতে। ঈদের সময় হয়তো পারিবারিক একটা মিলন মেলা করতেই পারে। এবং দিল্লিতেই সেটা পালন করবেন এ বিষয়ে কোনো সন্দেহ বাকি আওয়ামী লীগ নেতারা যে যেখানে আছেন, কিছু দিল্লিতে আছেন, কিছু কলকাতায় আছেন। তারা কলকাতাতেই সেইভাবেই পালন করবেন এবং এটুকুই আমি জানি। তাছাড়া তো এবং খুবই মানে আমি বলব যে কষ্টের সঙ্গে পালন করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা বারবার বলছেন তিনি দ্রুত দেশে ফিরবেন। অনেক দিন তো হলো। শেখ হাসিনা আদৌ কি ভারত থেকে বাংলাদেশে ফিরবেন? বর্তমান বিএনপি সরকারের সঙ্গে ভারতের উষ্ণ সম্পর্কের কারণে শেখ হাসিনা দেশে ফেরা কি অনিশ্চিত হতে পারে? শেখ হাসিনা দেশে ফিরতে চান। শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং তিনি ফিরতে চান তার দলের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে। তিনি আশা করছেন যে
বিএনপির বর্তমান যে সরকার তারা সেই রাজনীতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। যদি না করেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে। ভারত চায় বাংলাদেশে তারেক রহমান সরকার যদি শক্ত মাটিতে দাঁড়াতে চান, যদি চান শক্ত মাটিতে, তাহলে তাদের জন্য সবথেকে বেশি জরুরি প্রয়োজন হবে আওয়ামী লীগকে দেশে ফেরানো। কারণ তার সম্পর্কে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে জামায়াতে ইসলামী। তিনি যদি জামায়াতে ইসলামীকে নিয়ে তাকে সখ্যতা করে চলতে চান, সেক্ষেত্রে তার সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। কিন্তু আওয়ামী লীগ একমাত্র থাকলে যারা জামায়াতকে মোকাবিলা করতে পারে। বিএনপির উচিত সম্পূর্ণ দায়িত্ব আওয়ামী লীগকে দিয়ে দেওয়া উচিত জামায়াতকে মোকাবিলা করা। সেটা যদি করতে পারেন, ভারত চায় যে একটা ইনক্লুসিভ একটা সোসাইটি তৈরি হোক, ইনক্লুসিভ রাজনৈতিক তৈরি হোক। ভারত চায় যে আওয়ামী লীগকে আবার সেখানে সসম্মানে রাজনীতি করতে দেওয়া হোক। ক্ষমতা তো ৫ বছর বাদে যখন নির্বাচন হবে তখন দেখা যাবে। তার আগে তো কোনো নির্বাচন নেই। ফলে আমার ধারণা আওয়ামী লীগকে যদি বাইরে রাখা হয়, সেক্ষেত্রে তারেক রহমানের সরকারের পক্ষে কিন্তু টিকে থাকাটাই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়বে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি ঈদের শুভেচ্ছা বার্তা, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকতে পারে বড় কূটনৈতিক বার্তা। নরেন্দ্র মোদীর এই চিঠি কি শুধুই সৌজন্যের, নাকি এটি বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণের সূচনা? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।